আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি সাথে আছি নাজমুন নাহার, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা শিক্ষা বোর্ড লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আমাদের গত ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই মনে করে থাকবে। গত ক্লাসগুলোতে আমরা পড়াচ্ছিলাম চ্যাপ্টার 7, তার ধারাবাহিকতায় আজকে আমরা আবার অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করছি সেটি হচ্ছে অধ্যায় 7। আজকে আমরা অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করা শিখব। অগ্রাধিকার শেয়ার ব্যয় মানে যেগুলো শেয়ার হচ্ছে আমাদের প্রেফার্ড স্টক যেগুলো আমরা বলি, সেগুলো আমাদের কোশ্চেনে কেমন হবে। মনে করো কোম্পানি এক্স 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রি করার চিন্তা করছে। শেয়ারের বিক্রয় মূল্য 910 টাকা, ইস্যু খরচ 5 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে? এই অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করার অনেকগুলো সূত্র আছে। তার মধ্যে একটি হচ্ছে নরমাল ডিপি ডিভাইডেড বাই এনএসভি ইনটু 100। ডিপি দ্বারা বোঝানো হচ্ছে ডিভিডেন্ড অফ দ্য প্রেফার্ড স্টক। এনএসভি মানে হচ্ছে নেট সেলিং ভ্যালু, সূত্রের 100। তো ডিপিতে যেটা হবে, প্রেফার্ড স্টকের সুদের পরিমাণটা কত হবে সেটা হচ্ছে লিখিত মূল্যের উপর যেটা আমার পার্সেন্টেজ থাকবে সেটাই। আমার লিখিত মূল্য ছিল 1000 টাকা, শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, এবং এই শেয়ারটি ক্রয় করলে কোম্পানি তাকে 10% হারে সুদ দেবে, অর্থাৎ 1000 গুণ 10% 100 টাকা। নেট সেলিং ভ্যালু তোমরা আগেই জানো, বিক্রয় মূল্য প্লাস অধিহার, আর যদি অধিহার না থাকে অবহার, মাইনাস হচ্ছে ফ্লোটিং কস্ট। এখানে অধিহারও নাই অবহারও নাই, শুধুমাত্র আছে তোমার ফ্লোটিং কস্ট, যেখানে আমরা বলি ইস্যু খরচ বা উত্তোলন ব্যয়। বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কত টাকা দিয়ে আমরা কিনেছিলাম শেয়ারটির বিক্রয় মূল্য ছিল 910 টাকা। এই 910 টাকা মাইনাস আমার এই শেয়ারটি ইস্যু করতে খরচ হচ্ছে 5 টাকা, অর্থাৎ এই 5 টাকা হচ্ছে আমার ফ্লোটিং কস্ট। তাহলে এনএসবি হচ্ছে আমার 905 টাকা। চলো এই মানগুলো সূত্রে বসিয়ে দিই। তাহলে ডিপি 100 টাকা আর ডিভাইডেড বাই এনএসবি 905 টাকা ইনটু 100 গুণ করলে আমরা পেয়ে যাব 11.05%। তো এই শেয়ারটাকে ইস্যু করলে কোম্পানির খরচ হবে 11.05 টাকা পার্সেন্ট। আচ্ছা, এরপর চলো আমরা পরবর্তী উদাহরণটি দেখি। আচ্ছা শিক্ষার্থীরা, গত ক্লাসের কথা কি মনে করতে পারো? যেখানে বন্ডের ধরনটা ছিল পরিশোধযোগ্য, সেই পরিশোধযোগ্য বন্ডের রেফারেন্সেই আজকে আমরা একটি পরিশোধযোগ্য শেয়ারের হিসাবের অঙ্ক করব। সেই ফর্মুলাটা ছিল এরকম: I plus MB minus NSB divided by MB plus NSB divided by 2 into 100। কিন্তু যখন আমরা এটা শেয়ার করব তখন আর I হবে না, তখন সেটা হয়ে যাবে ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক বা ডিপি। তোমার মনে না চাইলে ডিটাও শুধু লিখতে পারো। বুঝার তাগিদে, সবার বুঝার তাগিদে ডি নিচে ছোট্ট করে একটু পি হিসেবে লেখা যায়, অথবা সিম্পল তুমি শুধু ডি লিখলেই পারো। তো আমি কিভাবে বুঝবো বলো তো যে এটি পরিশোধযোগ্য কিনা? কি দেখলে বুঝবো? হয় লেখা থাকবে পরিশোধযোগ্য, অথবা একটি ইনফরমেশন দেওয়া থাকবে, সেটি হচ্ছে মেয়াদ। দেখো তো আমাদের এই অঙ্কে কোথাও মেয়াদ দেওয়া আছে কিনা। তার আগে চলো অঙ্কটি পড়ে নেই। একটি কোম্পানি 10 বছর মেয়াদি 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা এবং বিক্রয় মূল্য 970 টাকা। ইস্যু বাবদ ব্যয় বা উত্তোলন খরচ 10 টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত? তাহলে তোমরা কি পেয়েছো এখানে মেয়াদ আছে কিনা? এই যে প্রথমেই দেওয়া আছে মেয়াদ, অর্থাৎ এটা হবে পরিশোধযোগ্য একটি শেয়ারের। তো পরিশোধযোগ্য শেয়ারের সূত্র তুমি বসিয়ে দিলে। এখন আমরা যেটা করব, ফর্মুলাতে মানগুলো পুট করব। কিভাবে? আই আমার কত? আই হচ্ছে আমার 12%, অর্থাৎ লিখিত মূল্যের 12%। আমার লিখিত মূল্য ছিল কত? 1000 টাকা। এই 1000 টাকা 12% হবে আমার 120 টাকা। এই যে আমার 120 টাকা বসে গেল। সূত্রে প্লাস ম্যাচুরিটি ভ্যালু কত? দেখো তো এখানে লিখিত মূল্য কত আছে? লিখিত মূল্য হলো আমার 1000 টাকা, মাইনাস এনএসবি। এনএসবি মানে কি? নেট সেলিং ভ্যালু। নেট সেলিং ভ্যালু হচ্ছে বাজার মূল্য মাইনাস ফ্লোটিং কস্ট। তো বাজার মূল্য কত আমার? অর্থাৎ তুমি কত টাকা বিক্রি করেছো? বিক্রয় মূল্য 970 টাকা। এই যে তোমার 970 টাকা মাইনাস 10 টাকা, এটা হচ্ছে উত্তোলন ব্যয় বা ইস্যু বাবদ খরচ। এই যে 10 টাকা মাইনাস করলে পাবে
তুমি 960 টাকা। মেয়াদ কত বছরের? এই শেয়ারটা ইস্যু করা হয়েছিল 10 বছরের জন্য, তাহলে এর জায়গায় মান বসে যাবে 10। অন্যদিকে এমবি হচ্ছে 1000 টাকা প্লাস এনএসভি 960 টাকা ডিভাইডেড বাই 2 ইনটু 100। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এটার লাস্ট মানটা হবে 12.65%। এইগুলো কিন্তু একই রকম, সব অঙ্কগুলো একই রকম, জাস্ট তোমাকে একটু মাথাটা ঠান্ডা রেখে বুঝতে হবে যে বন্ড বা শেয়ারের ধরনটা কেমন চেয়েছে আর কখন কোন জায়গায় কোন সূত্রটা বলবে। সব সূত্র কিন্তু একই রকম দেখতে। আয়ের জায়গায় এখানে শুধু তুমি ডি বসালে, আবার যখন তোমাকে জিজ্ঞেস করলো কস্ট অফ দ্য ডেট কত, তখন তুমি এখানে কি বসালে? আই। আবার যখন তোমাকে জিজ্ঞেস করবে প্রেফার্ড স্টকের জন্য কত, তখন তুমি এখানে বসাবে ডি। সো আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো এবং এগুলাকে ভালোভাবে প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর অঙ্কের বেলায় তো কথাই নেই কোনো। চলো আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। আমি বলেছিলাম অঙ্কটিকে আমি করবো, এখন এটি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। একই জিনিস, একই সব কিছু, পুরো ফর্মুলাগুলো সব এক থাকবে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এমএন কোম্পানি 11 বছর মেয়াদি 10% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের মূল্য 1000 টাকা এবং বিক্রয় মূল্য 900 টাকা। উত্তোলন ব্যয় 10 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? একদম সিম্পল, জাস্ট আগের অঙ্কটাই, ওটা শুধু ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি। তোমরা কি করবে, বাসায় এমনটি করবে এবং দেখবে উত্তরটি কত হয়েছে, কমেন্টে জানাবে। দেখবো তোমার অঙ্কটি মিলেছে কিনা তোমার অন্যান্য বন্ধুদের সাথে। আরেকটি কথা জানিয়ে রাখি, তোমার এরকম অনেক বন্ধু হয়তো থাকতে পারে যারা এখনো জানে না যে ক্লাসগুলো নিয়মিত চলছে। তোমার বন্ধু হিসেবে দায়িত্ব হলো সে বন্ধুকে আমন্ত্রণ জানানো এবং তাকে এনকারেজ করা যেন আমরা সবাই এই করোনা পরিস্থিতিতেও নিজেদের লেখাপড়াটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, কারণ দিন শেষে কিন্তু পরীক্ষাটা আমাদেরই দিতে হবে। আচ্ছা, এখন আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইকুইটি ব্যয়। ইকুইটি মানে হচ্ছে যে মালিক বা মালিকের যে মূলধন তার কিরকম ব্যয়টা হবে। তো ইকুইটি ব্যয় নির্ণয় করার জন্য আমরা মেনলি তিন ধরনের ফর্মুলা ইউজ করে থাকি। এটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি, অন্যটি স্থির লভ্যাংশ এবং অন্যটি হচ্ছে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল। প্রথমে দুটি এটা দিকে দেখো, শূন্য লভ্যাংশ বৃদ্ধি। এটা তোমাদের ক্লাস 9-এ আলোচ্য বিষয় ছিল, শূন্য লভ্যাংশ বৃদ্ধি। তোমাদেরকে একটু মনে করে দিই, শূন্য লভ্যাংশ বৃদ্ধি ওই জাতীয় মডেল যেখানে চিন্তা করা হয় যে প্রথমে যখন আমি সেটিকে ক্রয় করেছিলাম তখন আমাকে যে লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠান, যত বছর টিকে থাকবো তত বছর পর্যন্ত প্রতিষ্ঠান আমাকে ঠিক আগের পরিমাণ সুদের হার দিয়ে দেবে। মনে করো 2010 সালে আমি যে শেয়ার কিনেছিলাম তার সুদের হার ছিল 10%। 2020 সাল পর্যন্ত আমি সেই 10%ই, অর্থাৎ সুদের হারের কোনো পরিবর্তন হয়নি, এমনভাবে চিন্তা করলেই হবে আমার শূন্য লভ্যাংশ বৃদ্ধি, অর্থাৎ যেখানে লভ্যাংশের বৃদ্ধিটার পরিমাণ হচ্ছে 0, অর্থাৎ সেখানে লভ্যাংশের কোনো বৃদ্ধি ঘটেনি। সেটা হচ্ছে আমার শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। দ্বিতীয় মডেলটি আলোচনা করে স্থির লভ্যাংশ বৃদ্ধি, অর্থাৎ চিন্তা করা হয় যে একটা রেটে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি বাড়তে থাকবে। মনে করো 2010 সালে আমাকে বললো 10% দিবে 100 টাকা শেয়ারের, তো আমার 100 টাকার শেয়ার এসে দাঁড়াবে 110 টাকায় 2011 সালে। আবার 2011 সালে আমার আবার 10% বৃদ্ধি ঘটবে, তখন আমার শেয়ারের দাম এসে দাঁড়াবে 121 টাকা। অর্থাৎ এখানে লভ্যাংশটা বৃদ্ধি ঘটবে যেটা স্থির, অর্থাৎ ওই লভ্যাংশের পরিমাণটা স্থির হবে। 10% মানে 10%, কিন্তু এই 10%টা প্রত্যেক বছরই বৃদ্ধি করবে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, এখানে কোনো চেঞ্জেস আসবে না, আর এখানে প্রত্যেক বছর ওই আগের ভ্যালুর সাথে ওই পার্সেন্টেজটা অ্যাড হবে। এখন যেটা ইম্পর্টেন্ট আমাদের সেটা হচ্ছে এটা মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল, যেটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, বা সংক্ষেপে প্রকাশ করা হয় CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেখানে আলোচনা করা হয় তোমার সম্পত্তিগুলো অ্যাকচুয়ালি কিরকম, এবং এটা হচ্ছে মোস্ট ইউজড, মোস্ট ভ্যালুয়েবল এবং মোস্ট সায়েন্টিফিক একটি ফর্মুলা। এবং এটি দ্বারা এটি একটি সূত্র আছে, সূত্রটি ব্যবহার করে আমরা
নৈবিত্তিকের জন্য অঙ্ক করতে পারবো এবং অনেক সময় 3-এর ক্ষেত্রে এই মডেলটি ব্যবহার করে একটি অঙ্ক করতে দেয়, তবে সেটি রিয়াল। মেনলি আমরা এটি ইউজ করবো এমসিকিউ এর জন্য। চলো দেখে নিই। যেটা আমরা পড়ছিলাম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বা CAPM মেথড ইউজ করে কিভাবে আমরা আমাদের কস্ট অফ দ্য ইকুইটি নির্ণয় করতে পারি। সূত্রটা হচ্ছে KE RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। আমি আবার বলছি KE কস্ট অফ দ্য ইকুইটি ইজ ইকুয়ালস RF অর্থাৎ রিটার্ন ফ্রম দ্য রিস্ক ফ্রি রিটার্ন প্লাস RM যেটা মার্কেট থেকে এসেছে মাইনাস RF ইন্টু বিটা সূত্র। এখন আমি বলি RF মানে কি। ব্যবসায় যেটাকে বলি আমরা রিস্ক ফ্রি, অর্থাৎ যেখান থেকে তুমি রিটার্নটা আসবে ওইটাতে কোনো রিস্ক নাই, সেটাকে আমরা বলা হয় রিটার্ন ফ্রম দ্য রিস্ক ফ্রি রিটার্ন বা ইনকাম ফ্রম দ্য রিস্ক ফ্রি সোর্স প্লাস RM অর্থাৎ রিটার্ন ফ্রম দ্য মার্কেট রিস্ক, অর্থাৎ যেটাকে আমরা বলি মার্কেট থেকে যখন আমাদের কোনো রিস্কের উদ্ভব ঘটে সেটা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এফ মানে হচ্ছে সস্ত, এফ মানে হচ্ছে ফ্রি যেখানে রিস্ক থাকবে না, এম মানে হচ্ছে রিটার্ন ফ্রম দ্য মার্কেট, আর বিটা এটা একটা নির্দিষ্ট মান, এটা দেওয়া থাকবে অঙ্কে। চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে অঙ্কটা কি করার চেষ্টা করি। ঝুঁকিবিহীন আয়ের হার 6.5%, বাজার আয়ের হার 13% এবং বিটা 1.62% হলে এক্স কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। যখন তোমাকে বলবে সাধারণ শেয়ার মূলধন ব্যয় তখন তোমার হয়ে যাবে কে। এই সব অঙ্কের খুবই মজা এই অঙ্কগুলো, কারণ তোমাকে কিছু চিন্তা করতে হবে না, জাস্ট সব অঙ্কের ভ্যালু দেওয়া থাকবে, তুমি শুধু ফর্মুলাতে বসিয়ে দিবে। RF মানে হচ্ছে ফ্রি, রিস্ক ফ্রি। দেখো তো রিস্ক ফ্রি কোথায়, ঝুঁকিবিহীন আয়ের হার অর্থাৎ 6.5%, বসে দাও 6.5% প্লাস RM মানে হচ্ছে মার্কেট থেকে যে রিস্কটা আসবে, বাজার আয়ের হার 13% মাইনাস RF মানে হচ্ছে ঝুঁকিবিহীন, আবার ঝুঁকিবিহীন আয়ের হার হচ্ছে 6.5%, আর বিটার মান তো দেওয়াই আছে, বিটার মান হলো 1.62 দিলে তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করলেই তুমি পেয়ে যাবে, যেটার ভ্যালু হচ্ছে 17.03%। এটা আমরা কেন করলাম, এটা আমরা করলাম এটা নৈবিত্তিকের জন্য, এবং এটা অনেক বোর্ডে অনেকবার অসংখ্যবার এসেছে। আশা করছি আমরাও এই অঙ্কগুলো যদি পরীক্ষা আসে তা ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো বাসায় বারবার অনুশীলন করবে এবং মনোযোগ দিয়ে পার্থক্যগুলোকে বোঝার চেষ্টা করবে, কারণ একটি সূক্ষ্মতর ইনফরমেশন কিন্তু একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলার চেঞ্জ করে দেয়। যখনই তুমি ফর্মুলাগুলোকে ঠিকভাবে এনে ফেলতে পারবে তখনই দেখবে অঙ্কগুলোর সঠিক উত্তর চলে এসেছে, অন্যথায় পরীক্ষার হলে কিন্তু তোমার এলোমেলো হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পড়ালেখার মধ্যেই থাকো, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।